পড়ান, অনেকটাই যে দেরি হয়ে গেল গো। গাড়ি ঘোড়ার উপর এখন আর কোনো ভরসা নেই। হ্যাঁ গোবিন্দা, তার উপরে এই বৃষ্টিতে আমাদের ভেজাও ভালো না। হ্যাঁ, এত ভেবে আর লাভ নেই, চলো চলো, অনেকটাই রাত হয়ে গেছে। উদফুলি গ্রামে চাষবাসের অবস্থা খুবই খারাপ। তাই এখানকার বেশিরভাগ লোকই জীবিকা নির্বাহের জন্য শহরে কাজ করে। এই গ্রামেরই দুজন লোক, রবিন আর পরাণ, তারা শহরে কাজ সেরে দিন 15 পরে বাড়ি ফিরছে, কিন্তু বৃষ্টি তাদের পিছু ছাড়ছে না। অনেকদিন পর তারা বাড়ি ফিরছে, তাই তারা ছেলে মেয়েদের জন্য ফল, মিষ্টি আরও নানান সব মুখরোচক খাবার কিনেছে। বলছি পড়ান, ওই ছোট রাস্তা ধরে তো বাড়ি যাওয়া যাবে না গো, ওই ঘুরপথেই ভিজে ভিজে যেতে হবে। কেন রবিন্দা, এই ছোট রাস্তা ধরেই চলো, না হলে এই বৃষ্টিতে ভিজে দুদিন পর আর কাজে যেতে পারবো না। তোর কি মাথা খারাপ নাকি? এত খাবার দাবার আছে, কি হবে বলতো? ও কিছু হবে না, সব খাবার দাও আমাকে দাও, আমি আমার এই ব্যাগের ভেতর লুকিয়ে নিই, কেউ টের পাবে না। বলছিস? আচ্ছা তাই কর, যা আছে কপালে দেখা যাবে। সেই মতো তারা একটা ব্যাগের ভেতরে সব খাবার দাবার রেখে ভালো করে পুটলি করে পা বাড়ালো ওই ছোট রাস্তার দিকে। আসলে ওই ছোট রাস্তার মাঝে পড়ে একটা মস্ত বড় বাঁশ বাগান, আর সেখানেই ওই বাঁশ ঝাড়ের মাথায় থাকে এক ঝাঁপড়ি। রাতের অন্ধকারে কাউকে একা পেলে তাকে তাড়া করে ওই ঝাঁপড়ি। বিশেষ করে কারো কাছে যদি কোনো খাবার থাকে, তাহলে তার ওই খাবারে সে নজর লাগিয়ে দেয়। তাই অন্ধকার নামার পর কেউ খুব একটা দরকার ছাড়া ওই পথ দিয়ে যায় না। ঠিক যেমন আজ রবিন আর পরাণ বাধ্য হয়েছে ওই পথটা বেছে নিতে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তারা মনে ভয় নিয়ে এগিয়ে চলেছে। বাঁশ বাগানের সামনে আসতেই হঠাৎ তাদের বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। রবিন্দা, ভয় করছে নাকি? এখন আর ওসব ভেবে কি হবে, চলো যা হবে দেখা যাবে। তারা দ্রুত পা চালিয়ে বাঁশ বাগানের ভেতরে পা রাখলো। সাথে সাথে বাঁশ বাগানের ভেতরে একটা হাওয়া চলতে শুরু করলো। তারা ভয়ে সেখানে থমকে দাঁড়িয়ে পড়ল। তখনই একটা খনা গলায় কেউ বলে উঠল, কে যায়? তোদের ব্যাগে কি আছে দিয়ে যা, তোদের ব্যাগে কি আছে দিয়ে যা। এদিক ওদিক তাকিয়ে কোথাও কাউকে দেখতে পেল না তারা। হঠাৎ রবিনের চোখটা ওপরের দিকে যেতেই সে চমকে উঠল। সে দেখল বাঁশ গাছের একদম ওপরে সাদা কাপড় পরা কেউ যেন বসে রয়েছে। তার অর্ধেক শরীর দেখা যাচ্ছে না, সেটা বাঁশ গাছে ঢাকা পড়েছে। ওইদিকে দেখ। ওরে বাবা,
রবীন্দ্র, পালাও পালাও! তারা দৌড় দিল সেখান থেকে। পেছন থেকে একটা ভয়ানক চিৎকার ভেসে আসলো। দিয়ে যা, দিয়ে যা, আমায় দিয়ে যা। দাঁড়া, দাঁড়া। তারা এসে থামলো একদম গ্রামের আটচালার সামনে। পরাণ, কি হবে গো? আমি তো ভাবছি সব ফেলে দেবো। দূর, কিচ্ছু হবে না। একটু ঝাঁটা বুলিয়ে নেবে, সব আকর্ষণ কেটে যাবে। না গো, আমার মন মানছে না। এই সব ফেলে দিই, বলো, সব ফেলে দিই। তোমার কি মাথা খারাপ? সব খাবার ফেলে দেবে? কত দাম জানো? তুমি দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি সব নিয়ে যাচ্ছি। রবিন সব খাবার পরাণকে দিয়ে চলে গেল। পরাণও সেটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। মাথা খারাপ নাকি? এত খাবার কেউ নষ্ট করে? কষ্ট করে রোজগার করা টাকা। পরাণের বাড়িতে আছে তার বউ আর বছর 10-এর এক ছেলে। বাবার বাড়ি ফেরার কথা শুনে তার ছেলে এখনো জেগে আছে। যে আশায় সে এখনো জেগে আছে যে তার বাবা শহর থেকে নিশ্চয়ই তার জন্য অনেক কিছু কিনে আনবে। তাই পরাণ বাড়ি ফিরতেই তার ছেলে বলে ওঠে, বাবা এসে গেছে, বাবা এসে গেছে, বাবা, বাবা কি এনেছো আমার জন্য? বাবা, এনেছি এনেছি, অনেক কিছু এনেছি। চুপ করে বস, সব দেবো। আগে একটু ফেলে দিই। তারপর পরাণ এক এক করে মিষ্টি, গজা, নিমকি সব তার ছেলেকে দিল আর নিজেরাও খেলো। মিষ্টি খেয়ে তাদের কিছু হলো না বটে, কিন্তু পুরো ঝড়টাই বয়ে গেল তাদের একমাত্র ছেলের ওপর দিয়ে। পরদিন সকাল থেকেই শুরু হলো তার ছেলের অসম্ভব রকমের জ্বর। বৈদ্যমশাইকে ডাকা হলো, তিনি ঔষধ দিয়ে গেলেন, কিন্তু জ্বর একটুও কমলো না। খবরটা শুনে রবিন এসেছে পরাণের বাড়িতে। পরাণ, এসব এসব কি শুনছি? আমার তো মনে হয় কালের ব্যাপারটার সাথে এটাও জড়িয়ে। এখন কি করা যায় গো রবীন্দ্র? কি আর করবে, চলো তরুণ ওজাকে ডেকে আনি। ওঝাকে আনা হলো, তাকে সব কথা খুলে বলা হলো। আকর্ষণ, আকর্ষণ, তোমার ছেলেকে আকর্ষণ করেছে ওই ঝাঁপড়ি।
তোমরা সব জেনেও ওই রাস্তা দিয়ে সন্ধ্যার পর কেন এলে? খুব সমস্যায় পড়ে ওই রাস্তা দিয়ে আসতে হয়েছিল। আরে ঠিক আছে ঠিক আছে, আমি একটু জল মন্তর দিচ্ছি, 3 বার খাইয়ে দেবে, ও ঠিক হয়ে যাবে। ওঝা চলে গেল। মন্ত্রপ্রত জল খাওয়ানো হলো পরাণের ছেলেকে। তারপর সে একটু সুস্থ হলো। সন্ধ্যায় কয়েকজন লোক গ্রামের আটচালায় বসে এই ব্যাপারটা নিয়েই আলোচনা করছিল। রবীন্দা, তোমরা সব জেনে শুনে ওই রাস্তা দিয়ে কেন আসলে? কি করব, বৃষ্টির মধ্যে এমন বিপদে পড়ে গেলাম। তবুও তোমাদের আশাটা ঠিক হয়নি। এই পঞ্চা, তুই চুপ কর। ভয়ে পালিয়ে গেলে হবে না, এর একটা ভিট করা দরকার। আরে বাচ্চা ছেলে মেয়েরা যদি কোনোদিন ভুল করে ওই পথে চলে যায়, কি হবে ভাবতে পারছিস? সেটা তো ঠিক বলছো, কিন্তু কিন্তু কি করবে? কত কিছুই তো করা হলো, কিন্তু কিছুতেই তো কিছু কাজ হলো না। বিজয়ের বউটা ওই বাঁশের গলায় দড়ি দিয়ে না মরবে, আর না এসব উপদ্রব শুরু হবে। আর বলো না, অপয়া মেয়ে বিয়ে করে এসে পরকে খেলো, আর এখন গলায় দড়ি দিয়ে আমাদেরকে জ্বালাচ্ছে। আচ্ছা, ওই বাঁশ বাগানটা আগুন লাগিয়ে দিলে কেমন হয়? ঠিক বলেছো পরাণ, ঠিক বলেছো। চলো চলো, এখনই চলো, এখনই চলো। সেই মতো সবাই ক্রোধের বশে রওনা দিল বাঁশ বাগানের উদ্দেশ্যে। গ্রামের শেষে একটা মাঠ পেরোলেই সেই বাঁশ বাগানটা পড়ে। এই বাঁশ বাগানেই থাকে এক ভয়ানক ঝাঁপড়ি। নিঝুম রাতে বাঁশ বাগানে কাউকে একা পেলে তার আর রক্ষে নেই। অবশেষে তারা এসে পৌঁছালো সেই বাঁশ বাগানে। কিন্তু এ কি অবস্থা! ঝড় নেই, বাতাস নেই, তবু বাঁশ বাগানের সামনের কটা বাঁশ মাটিতে ঝুঁকে আছে। রবিন কিন্তু ব্যাপারটা আন্দাজ করতে পারল। এই এই কেউ যাস না, কেউ যাস না, দাঁড়া দাঁড়া, কেউ যাস না। কি কি অবস্থাটা দেখতে পাচ্ছিস তো? আরে দু দু দু, ওসব কিছু না, ও সব পুরোনো বাঁশ, ওরা আলগা হয়ে পড়ে গেছে। চল পঞ্চা, চল তো। পরাণ আর পঞ্চা এগিয়ে যায়। পরাণ পা বাড়িয়ে একটা বাঁশ পেরোতে যাবে, তখনই বাঁশটা হঠাৎ করে ওপরে উঠে যায় আর পরাণ ছিটকে গিয়ে দূরে পড়ে। পঞ্চা, দেখলি তো কি হলো? তুই তুই আর যাস না, যাস না, ফিরে আয়, ফিরে আয়। আরে দূর, বাঁশটা কোথাও হয়তো আটকে ছিল, ছেড়ে যেতে উঠে গেল। হ্যাঁ, আমি অন্যভাবে যাব, দেখো আমাকে। হ্যাঁ। এইবার পঞ্চা বসে পড়ে। সে হামাগুড়ি দিয়ে বাঁশের নিচে দিয়ে যেতে থাকে। বাঁচাও বাঁচাও বাঁচাও, ওরে ওরে, বাঁচাও বাঁচাও। হঠাৎ করে বাঁশটা সজোরে তাকে নিচে চেপে ধরে। এই এই চলো চলো চলো, পঞ্চা বাঁশ গাছে আটকে গেছে, ওকে ছাড়াতে হবে, চলো। সবাই সেখানে ছুটে যায় পঞ্চাকে সেখান থেকে বের করতে। পঞ্চাকে নিয়ে শুরু হয় টানাটানি। সে এক দক্ষ যজ্ঞ, কিন্তু তারা কিছুতেই পঞ্চাকে সেখান থেকে বের করতে পারছে না। এই এই এই, সবাই দাঁড়াও, এভাবে কিছু হবে না। কেউ যেন ওই বাঁশ ঝাড়ের ওপর একটু থুতু ফেলে দেখো তো কি হয়। তাই করা হলো। তু রবিন বাঁশটার ওপরে একটু
থুতু ফেলতেই বাঁশটা তীরের বেগে ওপরে উঠে গেল। ওরে বাবা, কি সাংঘাতিক পেতনি রে বাবা! আর এখানে এক মুহূর্ত না। চলো চলো সবাই চলো। সবাই ভয়ে আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, বাড়ির দিকে পা বাড়ালো। এই বাঁশ বাগানের ভূতের রহস্যটা একটু অন্য রকম। গ্রামবাসীরা মনে করে এই বাঁশ ঝাড়ে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল গ্রামেরই এক গৃহবধূ, বিজয়ের স্ত্রী। আর সেই মরার পর ঝাঁপড়ি হয়ে গ্রামের লোককে এখন জ্বালাতন করছে। কিন্তু আসল সত্যটা একটু ভিন্ন ধরনের। চলুন এখন আমরা সেটাই দেখব। আজ থেকে কিছু বছর আগের কথা। এই গ্রামে চাষের অনুকূল পরিবেশ না থাকায় অনেকেই শহরে কাজে চলে যেত। আর যারা যেতে পারত না, তারা কোনো রকমে এখানে চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করত। এমনই এক পরিবারের দুই ভাই, অজয় আর বিজয়। তাদের বাবা মা মারা যাওয়ার পর প্রথমে তারা দুজনে একসাথে চাষবাসই করত, কিন্তু এই গ্রামে চাষবাসের যা অবস্থা, তাই বিজয় চলে যায় শহরে কাজের জন্য। কিন্তু বড় ভাই অজয় চাষবাসের কাজই করতে থাকে। তাদের দু ভাইয়ের মধ্যে ছিল খুবই মিল। এইভাবে মিলেমিশে তাদের জীবন বেশ ভালোই কাটছিল। তারপর দিন কাটতে থাকে। সময়ের চক্রে বড় ভাই অজয়ের বিয়ে হয়ে যায়। তারপর দেখতে দেখতে তার সংসারও বাড়তে থাকে, তার একটা ছেলেও হয়। এইভাবেই প্রায় বছর কয়েক কেটে যায়। ছোট ভাই কিছুদিন ছাড়া বাড়ি আসে, কয়েকদিন একসাথে কাটিয়ে আবার শহরে কাজে চলে যায়। কিন্তু এমনই এক সময়ে অজয়ের বউ প্রমীলার মাথায় আসে কিছু বদমতলব। একদিন রাতে সে তার স্বামীকে বলে, আচ্ছা, তুমি তো এই চাষবাসেই কাজ করে জীবনটা কাটিয়ে দিলে, আর তোমার ভাই তো বেশ রাজার মতো শহরে চাকরি করে ভরি ভরি রোজগার করছে। তো তাতে কি হয়েছে? সে শহরে কাজ করছে আর আমি এখানে করছি। আমরা দুজনে মিলেমিশে আর সংসারটা এই জায়গায় এনেছি, বুঝলে? সে ঠিক আছে, তবে মাথায় রেখো তোমার একটা ছেলে আছে, তার ভবিষ্যৎ তোমাকেই করে যেতে হবে। সেসব ভেবো না গিন্নি, ছেলেকে সুশিক্ষায় মানুষ করো, বুঝলে? ছেলে সুশিক্ষিত হলে বাপের টাকা তার দরকার পড়ে না, আর না হলে যতই রেখে যাও তাতে তার কুলোবে না। তুমি ওসব ছাড়ো। বলছি কি, তোমার ভাই তো মনে হয় আর চাষবাস করবে না। তা তুমি যাও না, জমি জমাগুলো তোমার নামে করে নাও না। না, তা হয় না। যতই হোক বাবার সম্পত্তি তারও সমান ভাগ আছে। ওসব তুমি আমার উপর ছেড়ে দাও, আমি ঠিক ওকে বুঝিয়ে সুঝিয়ে করে নেব। দেখো কি করলে কি হয়। যাও, আমাকে এবার একটু ঘুমাতে দাও। এরপর একদিন সকালে বিজয় শহর থেকে বাড়ি ফিরল। প্রতিবারেই বিজয় শহর থেকে বাড়ি আসার সময় অজয়ের ছেলে মানে তার ভাইপোর জন্য অনেক খেলনা, জামা কাপড়, মিষ্টি এইসব নিয়ে আসে। এই নাও, এসব তোমার জন্য।
যাও খেলা করো। বৌদি, দাদা কোথায়? আর কোথায় যাবে? চাষের কাজ ছাড়া তোমার দাদা আর কি পারে? হ্যাঁ, চাষের কাজ কি খারাপ? শহরের কাজেও প্রচুর কষ্ট গো বৌদি। হ্যাঁ, তোমার দাদা কি আর এই বয়সে ওসব কাজ পারবে? বলছি ভাই, তুমি তো আর চাষবাসের কাজ করবে না। তুমি এত জায়গা জমি কি করবে? তোমার দাদাই বলছিল ওই জমিগুলোর কাগজপত্র দেখে তোমার দাদাকে দিয়ে দাও না। এতে আমার দেওয়ার কি আছে? আমার যা সবই তো তোমাদের। ওসব সবাই মুখে বলে, পাড়ার লোকেও বলে আমরা নাকি ভাইয়ের জমি নিয়ে নিয়েছি। ঠিক আছে বৌদি, তাই হবে। আমি তো আর চাষবাস করবো না, তোমাদের নামেই করে দেব। দাদাকে বলবে সব ব্যবস্থা করে রাখতে, পরের বার এলে সব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো। তবেই তো পাড়ার লোকের মুখ বন্ধ হবে। কিরে বিজয়, কখন আসলি? এই তো দাদা, এই কিছুক্ষণ হবে। তা এবারে কদিন থাকবি তো? না গো দাদা, কালই চলে যাব। তোমাদের জন্য মন কেমন করছিল, তাই একটু ছুটি পেতেই চলে এলাম। হ্যাঁ ভাই, মন দিয়ে কাজ কর, অনেক বড় হো। তা বৌদির সাথে এত কি কথা হচ্ছিল? ও কিছু না, যাও তুমিও মুখ হাত ধুয়ে এসো, খেতে দেব। কাজটা তুমি কিন্তু ঠিক করছো না প্রমিলা। বিজয় খুবই সাদাসিধে, তার উপর ও আমাদের খুব ভালোবাসে। সেই সুযোগ নিয়ে তুমি এমন করো না। তুমি একটাও কথা বলবে না, তোমার ভিডিওতে কিছু নেই। আমি যা বলি সেটাই করো। তুমি আমিন মশাইয়ের সঙ্গে কথা বলে সব কাগজপত্রের ব্যবস্থা করে রাখো। পরের বারে বিজয় এলে সব কাজ সেরে নিতে হবে। দিন কাটতে লাগলো। প্রমীলা দেবী এখন বেশ খুশি, সব জায়গা জমি তাদের নামে হয়ে যাবে। কিন্তু এমন সময় তার পথের কাঁটা হয়ে দাঁড়ালো সবিতা। দিন কুড়ি পরে বিজয় বিয়ে করে তার বউ সবিতাকে নিয়ে বাড়ি ফিরল। প্রমীলার এবার মনে হলো তার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সে তার মুখে রাখল একটা মিষ্টি হাসি। সে বলল, বাবা কি মিষ্টি দেখতে। তা বিজয়, আমাদের একবার বলার প্রয়োজন মনে হলো না? না গো বৌদি, আমি ওকে অনেকদিন থেকেই ভালোবাসি। তোমাদের বলবো বলবো করে বলাই হয়নি। কিন্তু ওর বাড়ির লোক হঠাৎ করে ওর বিয়ে ঠিক করে দেয়, তাই কাল রাতে গিয়েই আমরা মন্দিরে বিয়ে করি। আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে। যাও বৌমাকে নিয়ে ঘরে যাও। আর হ্যাঁ, তুমি একবার বাইরে আসবে। তুমি বসো, আমি একবার আসছি। বৌদি কেন ডাকলো দেখি। হ্যাঁ বৌদি বলো। বলছি, জমির সব কাগজপত্র তোমার দাদা করে রেখেছে। তা আমি মশাইকে কাল আসতে বলি। হ্যাঁ, এই আবার আমাকে বলতে হবে কেন? তাই করো। এই বলে বিজয় তার ঘরে চলে যায়। আচ্ছা, বৌদি তোমায় কি বলছিল? ওই জায়গা জমির ব্যাপারে। দাদা তো চাষবাসেরই কাজ দেখাশোনা করে, তাই বলছিল জমিগুলো দাদার নামে করে দিতে। আর তুমি রাজি হয়ে গেলে? তুমি এত বোকা কেন? তোমারও তো সংসার হলো, তুমিও তো আর সারা জীবন শহরে গিয়ে কাজ করতে পারবে না। পরে কি করবে? সে পরের কথা পরে ভেবে দেখব। মানে এখন যদি নামে করে দাও পরে তো সমস্যা হতে পারে। তুমি বরং দাদাকে বলো তোমার ভাগেরটা রেখে দিয়ে বাকিটা তার নামে করে নিক না। কিন্তু সেটা কি করি? না, কোনো কিন্তু না। তুমি চাইলে তোমার ভাগের একটু জমি থেকে দাদাকে দিয়ে দাও। তা বলে সবটা দাদার নামে করে দেওয়া এটা ঠিক না। কিন্তু দাদা বৌদি কি ভাববে, কিভাবে বলবো? তোমায় কিছু বলতে হবে না, কাল যা বলার আমি ঠিক বলে দেব।
পরদিন সকাল হতেই প্রমীলা দেবী বিজয়কে ডাকাডাকি শুরু করলো। বিজয়, বিজয়, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। হ্যাঁ দিদি, বলুন। বিজয় কোথায়? ঘুম থেকে উঠেছে? না, ও এখনো ঘুমাচ্ছে। বলছি দিদি, আপনার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো। বলছি, আপনার ভাইয়েরও তো সংসার হয়েছে। ও বলছে সব জমি দাদার নামে করে দেবো। ওকেও তো ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, বলুন। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমিও তো ওকে কত করে বুঝিয়েছি। ওই তো বলে আমি চাষবাস করি না, জমি কি হবে। না না, তুমি একদম ঠিক বলেছো। তুমি ওকে একটু বোঝাও, বুঝলে? বোঝাও বোঝাও। হ্যাঁ, সে আমি ওকে ঠিক বুঝিয়ে নেব। ঠিক আছে, ওসব বাদ দাও, তাড়াতাড়ি চলো, বাড়ির কাজকর্মগুলো সব সারতে হবে তো। প্রমীলা দেবী চলে গেল। ভেতরে ভেতরে রাগে ফেটে পড়লেও বাইরে তার প্রকাশ করল না। সে মুখে তার একটা মিষ্টি হাসি রেখে নানান সব পরিকল্পনা করছে প্রমীলা। এইভাবেই প্রায় 1 মাস কেটে গেল। বিজয় অনেকদিন পরেই প্রথম এতদিন ছুটি কাটিয়ে শহরে কাজের জন্য রওনা দিল। বিজয় আর সবিতার দাম্পত্য জীবন বেশ সুখেই কাটছে, কিন্তু এই সুখ ছিল ক্ষণস্থায়ী। একটা দুঃসংবাদ ধেয়ে আসে বিজয়ের বাড়িতে। সেই দিনই শহরে কাজে যাওয়ার সময় একটা দুর্ঘটনায় মারা যায় বিজয়। এক তরতাজা যুবক ছেলে এই সদ্য সংসার করেছে, তার এই অকাল মৃত্যুতে তার বাড়ির সাথে সাথে গোটা গ্রামে নেমে এলো একটা শোকের ছায়া। কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রমীলা দেবীর মাথায় খেলে ওঠে একটা ভয়ঙ্কর পরিকল্পনা। না, তা কি করে হয়? ও বিজয়ের বিয়ে করা বউ, তাই আইন অনুযায়ী বিজয়ের সম্পত্তি এখন ওর। দুদিন না ঘরে আসতে আসতেই সম্পত্তির ভাগ নিয়ে নেবে? না না না, এ আমি হতে দেব না। তুমি না চাইলেও সম্পত্তির ভাগ আইনিভাবে ওর প্রাপ্য। এ ব্যবস্থা আমি করছি। ওকে আমি বাড়ি থেকেই তাড়িয়ে দেব। সকাল হতেই বেরিয়ে এলো প্রমীলা দেবীর এক নতুন রূপ। তখন প্রমীলা বাইরে দাওয়ায় বসে, পাশে তার ছেলে বসে মুড়ি বাতাসা খাচ্ছে। এমন সময় সবিতা সেখানে আসতেই প্রমীলা দেবী বলে উঠল, চল 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 বাবু, ঘরে চল। সকাল সকাল এই অপয়ার মুখ দেখাও পাপ। চল চল চল, ঘরে চল বাবু। এসব এসব তুমি কি বলছো দিদি? তো কি বলবো, সদ্য সদ্য বিয়ে করে এসে বরটাকে খেলে। তোমার মতো অপয়া আর কেউ আছে? তোমার এই অপয়া দৃষ্টি আমি আমার ছেলের উপর পড়তে দেব না। চল বাবু চল। প্রমীলা ছেলেকে নিয়ে ঘরে চলে গেল। তার এইরকম অদ্ভুত আচরণ দেখে সবিতার চোখ জলে ভরে গেল। এইভাবেই যখন তখন নানা ছোঁতোয় প্রমীলা সবিতাকে নানানভাবে কথা শোনাতে থাকে। ব্যাপারটা যে শুধু ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকলো তা কিন্তু না। এক এক করে গ্রামের সকলের কানেই বিষ ঢালতে লাগলো প্রমীলা। তার উদ্দেশ্য ছিল একটাই, এত অপমান সহ্য করতে না পেরে সবিতা যেন তার ঘর থেকে চিরতরে বিদায় নেয়।
ধীরে ধীরে সবিতার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। বাড়িতে থাকা তার পক্ষে দুষ্কর হয়ে উঠল। এমনকি বাইরে বের হলেও পাড়ার লোকে নানান ধরনের কথা শোনায়। এক সময় সবিতা মানসিকভাবে ভেঙে পড়ল। রাতে তার ঘুম আসে না, রাত রাত জেগে বসে থাকে সে। একে সদ্য মারা যাওয়া স্বামীর শোক, তার উপরে লোকের দেয়া এই অপয়া কলঙ্ক সে কিছুতেই সহ্য করতে পারল না। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সে। একদিন সে ঠিক করল তার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়, এবার তাকে বিদায় নিতেই হবে। না, আমি আর এখানে থাকবো না। কিন্তু কোথায় যাব? মা বাবা? না, কি মুখ নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়াবো? বাবা মায়ের অমতে